সম্পূর্ণরূপে নিকৃষ্ট ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া আর কিচ্ছু নয়। আমি দীর্ঘদিন ধরে দেখছি বিজেপি ভোটে জেতবার জন্যে ধর্মের নামে, জাতের নামে যে কোনো উপায়ে ভোটে জিততে তারা মরিয়া। সম্প্রতি একের পর এক নির্বাচনে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলে ব্যর্থ হওয়াতে যে এলাকাগুলোতে তারা একটু সমর্থন পেয়েছেন, অর্থাৎ এক কথায় যদি পরিষ্কার করে বলি, উত্তরবঙ্গের একটা জনসমর্থন তারা পেয়েছেন। সে উত্তরবঙ্গের রাজনৈতিক ক্ষমতাকে পুরোপুরি কীভাবে ভোগ দখল করা যায় সেই লক্ষ্যেই তারা এই বিভাজনের রাজনীতিকে উস্কে দিচ্ছেন, জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছেন। আজকে যদি শুরু থেকে ধরা যায় তাহলে অনন্ত মহারাজ, যিনি নাকি কোনো একটি মামলাতেও উনি জড়িয়ে রয়েছেন, আজকে কোনো কারণে তিনি অনন্ত মহারাজ, তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। বিজেপি একদিকে বলেন এই বঙ্গভঙ্গের দাবিকে তারা সমর্থন করেন না, কিন্তু তাদের সাংসদরা, তাদের বিধায়কেরা একের পর এক মন্তব্য করেন। আজ পর্যন্ত দেখিনি তাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ ধরানো হয়েছে বা তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ আমরা আমাদের সাধারণ অভিজ্ঞতার ভিত্তিতে যেটুকু বুঝি, এইভাবে এনাদেরকে দিয়ে বিশেষ করে উত্তরবঙ্গের সাধারণ মানুষের মধ্যে এক প্রকার উস্কানি দিয়ে ভোট ব্যাংকটাকে রক্ষা করার কৌশল বিজেপি নিয়ে চলেছেন। আজকে অনন্ত মহারাজ যে গ্রেটার কুচবিহারের গঠন করতে গিয়ে তিনি যে এলাকার কথা বলছেন, সেখানে বিহারের কয়েকটি জেলা, উত্তরবঙ্গ এবং আসামেরও কয়েকটি জেলার কথা বলছেন। আমার একটি জিজ্ঞাসা, এই অনন্ত মহারাজ বাবু কি আসামের হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন? তিনি কি সম্মতি দিয়েছেন আসামের জেলাগুলোকে আসাম সরকার ছেড়ে দিতে রাজি আছে? বিহারের নীতিশ কুমার কি বিহারের জেলাগুলোকে ছেড়ে দেওয়ার কথা দিয়েছেন? তাহলে আজকে উনি এই যে দাবি করছেন, এই দাবির পেছনে সারবত্য কতটুকু? এবং অনন্ত মহারাজের এই দাবিকে নিয়ে আমরা উত্তরবঙ্গের শঙ্কর ঘোষ থেকে শুরু করে কয়েকজন নেতাকে আমরা দেখি, তারা বলছেন এটা দলের অবস্থান নয়। আরে বাবা, দলের অবস্থান নয় তো ঠিক আছে, তাহলে আপনারা তাহলে অনন্ত মহারাজের বিরুদ্ধে দলের পক্ষ থেকে সক্রিয়ভাবে কোনো পদক্ষেপ কেন গ্রহণ করছেন না? কেন তাকে দল থেকে বহিষ্কার করছেন না? তাহলে কি এই অবস্থানের পেছনে আমরা যদি ভেবে নিই যে পর্দার পেছনে অন্য রহস্য রয়েছে, সেটা কি খুব ভুল হবে? পাশাপাশি আপনি লক্ষ্য করে দেখুন, সুকান্ত মজুমদার, যিনি রাজ্য সভাপতি বর্তমান সময়ে এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী, আজকে আমি অবাক হয়ে যাই কিভাবে তিনি দাবিটা করেন। আমরা যতটুকু জানি, সম্ভবত 371 ধারা অনুযায়ী উত্তর পূর্বের রাজ্যগুলি বিশেষ সুবিধা পেয়ে থাকে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে কিভাবে উত্তর পূর্বের এই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে যুক্ত করা যায়, সেটা সুকান্ত মজুমদারই ভালো বলতে পারবেন। এই প্রেক্ষাপটেও বলতে হয়, তিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপি উত্তরবঙ্গে এবছরও আগের তুলনায় সাফল্য কিছুটা কমলো, ভোটের রাজনীতিতে তারা যথেষ্ট সফল হয়েছে। উত্তরবঙ্গকে বিজেপির মাটি বলেই অনেকে আজকাল পত্রপত্রিকায় বলে থাকেন। তাহলে এবারের বাজেট বলুন বা সুকান্ত মজুমদারের নিজস্ব যে দাবি দেওয়া, নিজস্ব যে ক্ষমতা, তার ভিত্তিতে উত্তরবঙ্গের জন্যে এ পর্যন্ত বিজেপি বা সুকান্ত মজুমদার কী করেছেন? উন্নয়নের জন্য করণীয় যদি কিছু করার থাকে, তা করার কি ক্ষমতা মন্ত্রীদের নেই? তা কি একজন রাজ্যের সভাপতি এবং এই উত্তরবঙ্গের সাংসদ হিসেবে অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে তিনি কোনো উত্তরবঙ্গের জন্য উন্নয়ন প্রকল্প দাবি আদায় করতে পারলেন না? তাকে এখন বলতে হচ্ছে উত্তর পূর্বের সাথে যুক্ত করলে তবে সুবিধা হবে। উত্তর পূর্বের জন্য যে বরাদ্দ হয়েছে, সে বরাদ্দ কি যথেষ্ট উত্তর পূর্বের জন্য? তারা কি উত্তর পূর্বের সে বরাদ্দ থেকে উত্তরবঙ্গের জন্য ভাগ দিতে রাজি থাকবে? এই ধরনের ভবিষ্যতে যে জটিল প্রশ্নগুলো উঠে আসবে বা উঠতে শুরু করেছে কোনো কোনো মহল থেকে, তার জবাব কিন্তু সুকান্ত মজুমদারের কাছ থেকে আমরা পাইনি। পাশাপাশি নিশিকান্ত দুবে, যিনি বলা চলে একরকমভাবে উগ্র ধর্মান্ধতার রাজনীতি এবং উস্কানিমূলক বক্তৃতায় তিনি পারদর্শী, তিনি আজকে যেভাবে মালদা, মুর্শিদাবাদ, কাটিহার, কিষানগঞ্জ এবং আরারিয়াকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন, এর পেছনে ধর্মীয় উস্কানি
এবং বিদ্বেষের রাজনীতি ছড়িয়ে দেওয়ার চক্রান্ত ছাড়া কিছুই নয়। যে ডেমোগ্রাফিক চিত্র বদলে দেওয়ার পরিসংখ্যান বিজেপির পক্ষ থেকে বা নিশিকান্ত দুবের মতো রাজনীতিকরা তুলে ধরেন, তারা কি কখনো অঙ্ক এবং স্ট্যাটিস্টিক্স ঐতিহাসিকভাবে সমস্ত জনগণের সামনে তুলে ধরার সাহস দেখাবেন? এইভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, না পাওয়ার, চেয়েও না পাওয়ার, বঞ্চনার, সেগুলিকে পুঁজি করে তারা এই মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে ভোটে জেতার যে কৌশল নিয়েছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত দুঃখজনক। বিজেপির পক্ষ থেকে অনেকবারই বলা হয় যে ছোট রাজ্য হলে প্রশাসনের ক্ষেত্রে সুবিধা হবে, তো এই বিষয়ে কি আপনি সহমত নন? না, এই বিষয়ে আমি সহমত নই। আমাদের ভারতবর্ষ আজকে যে মানচিত্র আমরা দেখতে পাই তা দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের পথ বেয়ে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। ভারতীয় জাতীয়তা গড়ে তোলার ক্ষেত্রে পূর্ববর্তী শাসকগণ যথেষ্ট এই সংগ্রামে তারা ভূমিকা রেখেছেন। তারা চেষ্টা করেছেন যাতে মানুষের মধ্যেকার ভেদাভেদ, তাদের মধ্যেকার দূরত্ব কমিয়ে আমরা একটি উন্নত জাতি হিসেবে গোটা বিশ্বের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারি। আজকে এইভাবে ছোট ছোট রাজ্য গঠন করার মধ্য দিয়ে প্রথমত এই বিভেদের যে বাতাবরণ, এই বিভেদের যে মানসিকতা, সেটাকেই উস্কে দেওয়া হয়, সেটাকেই জল বাতাস দিয়ে বড় করে তোলা হয়। এটা যে উদ্দেশ্য নিয়ে এককালে হাজার হাজার মহাপুরুষ আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষার প্রতি চূড়ান্ত অবমাননা। পাশাপাশি যে কথাটা বলা হয় প্রশাসনিক সুবিধার্থে, আজকাল প্রশাসনে কাজ করার জন্যে খুব বেশি অসুবিধে নেই, যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে, আর বর্তমানে ইন্টারনেটের যুগে অনেক কাজই অনলাইনে অনেক সহজেই হয়ে যাচ্ছে। ফলে এই কাজ করার জন্যই আমাদেরকে আলাদা রাজ্য গঠন করতে হবে, এটা অত্যন্ত হাস্যকর বলে আমি মনে করি। পাশাপাশি একটি বিষয় বলবার, এই উত্তর পূর্বের যদি এলাকাটাকে আমরা দেখি, এলাকাটা অত্যন্ত বলা চলে গোটা ভারতবর্ষের তুলনায় অল্প। সেখানটা কতগুলো রাজ্য, আজকে সেই রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এরকম ছোট ছোট রাজ্য রয়েছে। আজকে আপনি জানেন মণিপুরে কি ভয়ঙ্কর জাতিদাঙ্গা দীর্ঘ 1 বছর অতিক্রান্ত, এর সমাধান কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার করে তুলতে পারেননি। এর পেছনে আমরা মনে করি এই ধরনের বিভেদের রাজনীতি উস্কে দেওয়ার পরিণতিতেই আজকে মণিপুর এভাবে জ্বলছে। আজকে শয়ে শয়ে মানুষ মৃত্যুবরণ করছেন, হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া হয়ে রয়েছেন। আজকে এদের মধ্যে ঐক্য গড়ে তোলার পরিবর্তে যে ভেদাভেদের রাজনীতির চর্চা কেন্দ্রের শাসক দল এবং বিজেপি করে তুলেছে, তারই পরিণতি কিন্তু আমরা মণিপুরে দেখতে পাচ্ছি। ফলে ছোট রাজ্য হলে পরেই যদি উন্নতি হয়, ছোট রাজ্য হলে পরেই যদি তার সমৃদ্ধি ঘটে, তাহলে আমাদের উত্তর পূর্বের আজকে চিত্র দেখতে হয় কেন? আজকে উত্তর পূর্বে সন্ত্রাসের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অত্যন্ত সক্রিয়, তাহলে এই ঘটনা ঘটছে কেন? ফলে উত্তরবঙ্গকে আলাদা করে ছোট রাজ্য গঠন করলেই উত্তরবঙ্গের উন্নতি হবে, কেন্দ্রশাসিত অঞ্চল করলে উন্নতি হবে। তাহলে কি কেন্দ্রীয় সরকার বা বিজেপি বড়াই করে বলতে পারবে ভারতবর্ষে যতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তারা উন্নয়নের নিরিখে একেবারে উপরের সারিতে অবস্থান করছে, তারাই শীর্ষ তালিকায় অবস্থান করছে? তা তো নয়। ফলে কেন্দ্রশাসিত অঞ্চলও নয়, ছোট রাজ্য নয়, দরকার হচ্ছে ভারতীয় সম্পদ, যা জনগণের সম্পদ, সেই সম্পদের সুষম বন্টন। এই সমাজ ব্যবস্থার নিয়মে যেভাবে বৈষম্য চর্চা চলছে, যেভাবে অসাম্য বেড়ে চলেছে গোটা ভারতবর্ষে, একদল মানুষ ফুলে ফেপে উঠছেন, তাদের পুঁজির বহর বেড়েই চলেছে, আর একদল মানুষ নিঃস্ব হয়ে চলেছেন। এই যে বৈষম্যের বাতাবরণ, এর সমাধান হওয়া জরুরি। এই উত্তরবঙ্গের মানুষের কর্মসংস্থান, উত্তরবঙ্গের মানুষের যে পরিকাঠামোগত এলাকার যে উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ, এই ব্যাপারে উন্নয়নের জন্য সদর্থক পদক্ষেপ নেওয়া দরকার। আলাদা রাজ্য করলেই এগুলি হবে, এটা আমি ব্যক্তিগতভাবে একদমই একমত নই। আমি মনে করি যথার্থ অর্থে উন্নয়নের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেগুলি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার গ্রহণ করলেই উন্নয়ন যথার্থভাবে ঘটবে। এর জন্য রাজ্য ভাগ করার বা ছোট রাজ্য গঠন করার কোনো প্রয়োজন নেই।